আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম সারাটা সময় জুড়ে আছি আমি সঞ্চালনে মাহবুবুল আলম মিলন। আর আমার আজকের অতিথি আব্দুল মালিক, শিক্ষক এবং লেখক। মালিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিনই ভিন্ন ভিন্ন পত্রিকা নিয়ে এসে নতুন অতিথিদেরকে নিয়ে প্রতিদিনই আমরা অনুষ্ঠান করে থাকি। তেমনি আজকেও আমাদের স্টুডিওতে পত্রিকা এসছে, জাতীয় পত্রিকা সমকাল এবং সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক। আমরা এই পত্রিকাগুলো নিয়েই আমরা শিরোনাম পড়বো আমি এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। তার আগে বলছি, অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম, আর সৌজন্যে প্রিয়াইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, সিলেটের গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এবং সাংবাদিক আব্দুর রহিম। এই প্রতিষ্ঠানটি কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি বেকারদের হচ্ছে কর্মসংস্থান করে থাকে। তাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছে পত্রিকা, প্রথমে জাতীয় পত্রিকা সমকাল। সমকাল পড়ার আগেই আমি দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজকে সোমবার 13ই জুলাই 2026, 29 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 27 মহররম 1448 হিজরি। পত্রিকা পড়ার আগেই আজকের অতিথির কাছ থেকে একটু অল্প সময়ের মধ্যে 2-3 মিনিটের মধ্যে, আপনি কিছুদিন আগেই আমাদের দুটি দেশ সফর করে আসছেন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুটি দেশ। এই দুটি দেশে বর্তমান সাম্প্রতিককালে শ্রীলঙ্কা তো অর্থনীতিতে একটা শেষ পর্যায়ে ছিল আগামী বিগত 2-3 বছর আগে। এই দেশটির বর্তমান অবস্থা আপনি কি মনে করলেন? মালদ্বীপের অবস্থা কেমন? সব মিলিয়েই খুব সংক্ষিপ্ত ভাবে একটু শুনেই আমরা পত্রিকা পড়া শুরু করব। শ্রীলঙ্কা আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী মধ্যবিত্ত একটা দেশের পর্যায়ে আছে। শ্রীলঙ্কার মানুষের গড় আয় $5,000 ইউএস ডলার। মালদ্বীপের মানুষের গড় আয় 19,000-এর বেশি ইউএস ডলার। তো ওখান থেকে বোঝা যায় যে তারা কোথায়। আমাদের যেখানে বাংলাদেশের গড় আয় $3,000 মতো, মালদ্বীপ অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে না। মালদ্বীপের যেতে মালদ্বীপ অনেক এগিয়ে আছে। তো মালদ্বীপ এগিয়ে থাকলে মালদ্বীপের সমস্যা হইলো, মালদ্বীপ তো সমুদ্রের মধ্যে একটা ভাসমান দেশ, একটা ছোট্ট সামান্য 320 কিলোমিটার জায়গা। তার জনসংখ্যা খুবই কম, আর তার জনসংখ্যা কম হোক কিন্তু তার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। একমাত্র সমুদ্র থেকে মাছ ধরা আর এই একটা তার এই নিজস্ব একটা জিনিস আছে প্রাকৃতিক। আর এই যে পর্যটন তারা এতটা ভালো করছে, সারা বিশ্বের পর্যটকরা এখানে যায়। কি মানে ভালো বলতে কি আপনি কি দেখলেন মালদ্বীপে? মানে আশ্চর্যজনক বিষয়টা হইলো যে সমুদ্রের নীল পানিটা মানুষকে আকর্ষণ করে। সেখানে দ্বীপগুলো আকর্ষণ করে, দ্বীপের মধ্যে আছে ভাসমান কটেজ আছে, এগুলো মানুষকে আকর্ষণ করে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা হইলো মানুষের ব্যবহার। এই যে আমি তো প্রথম 2 দিন মনে করছি যে মনে হয় মালদ্বীপে তো কি ট্রাফিক নাই, ট্রাফিক পুলিশ নাই, ট্রাফিক সিগন্যাল নাই, কোনো পুলিশ দেখি নাই। 2 দিন পরে যখন সাগরে গেছি, তখন একজন সম্ভবত চীনা অথবা কোরিয়ান নাগরিক উনি হার্ট অ্যাটাক করছেন। তো তারা ফিরে নিয়ে আসছে। ওই সময় সম্ভবত পুলিশকে কল করা হয়েছে, পুলিশ কল্যাণ নিয়ে দৌড়িয়ে আসছে। আসার পরে তারা এই রোগীকে হসপিটালে পাঠিয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে, পাঠিয়ে আবার তারা সমুদ্রে চলে গেছে। যানজট কিছু নাই, কোনো যানজট নেই, সিগন্যাল নেই, ট্রাফিক সিগন্যাল তো নেই, পুলিশও নেই, ট্রাফিক পুলিশও নেই, ট্রাফিক সিগন্যাল। একটা জিনিস জানতে চাচ্ছি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি তো, আমরা তো মুসলিম এবং বাঙালি, কিন্তু ওখানে যে খাওয়া দাওয়ার ব্যাপারে 100% মুসলিম খাবার। ওখানে কোনো বার নেই, মদ বার নেই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেখানে মদ বার আছে, কিন্তু বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, কিন্তু মালদ্বীপে কোনো মুসলিম বার নেই। সামাজিক ভাবে কোনো মানুষের সাথে আপনার যোগাযোগ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আমি স্কুলে গেছি, বিভিন্ন ইয়েতে গেছি শিক্ষক হিসেবে। আর ওখানে আমাদের 5,32,000 মানুষ, তার মধ্যে প্রায় 1 লক্ষ বাঙালি আছেন। তো তাদের সাথে কথাবার্তা বলেছি। তাদের কাছে যেটা জানলাম যে আমরা তো 10-15 বছর থেকে আছি, 2 জন মালয়েশিয়ার মধ্যে কথা কাটাকাটি হইতে পারে, মারামারি কোনোদিন দেখি নাই। 1 2 নম্বর,
মসজিদে, আমি তো মসজিদে নামাজ পড়ছি, সুকের এলাকা, তো মসজিদে গিয়ে নামাজ পড়ছি। মসজিদে জুতা রাখার জায়গা মসজিদের ভিতরে নাই, মসজিদের বাইরে। আমরা যেভাবে আমি ছোটবেলা দেখছি, অর্থাৎ চোরের কোনো উপদ্রব নেই এবং বিক্ষোভ নেই। একজন বিক্ষোভ মালদ্বীপে দেখলাম না। আর আরেকটা জিনিস দেখলাম, মালদ্বীপে এই দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এইরকম টুপিওয়ালা মানুষ নাই, কিন্তু ধর্মের দিক থেকে, অর্থাৎ লেবাসে মুসলিম না, তাদের ভিতরে মুসলিম, ভেতরে তাদের মুসলিম। এরপরে আবার প্রত্যেকটা মহিলা কিন্তু মুসলিম কান্ট্রি, কিন্তু প্রত্যেকটা মহিলা কাজ করে। মহিলাদের কাজের সময় তাদের খুব সুন্দর শালীর পোশাক, এবং তারা স্কুটার চালিয়ে যায়। তাদের ওখানে শ্রীলঙ্কা সম্পর্কে একটু। শ্রীলঙ্কা তো হিন্দু কান্ট্রি, হিন্দু কান্ট্রি। এখন বৌদ্ধ হয়েছে, বৌদ্ধের আগে হিন্দু ছিল। আচ্ছা, বৌদ্ধ তো পরে গেছেন, গৌতম বুদ্ধ পরে গেছেন, এর আগে হিন্দু ছিল। এই রামের কাহিনী, রাম তার এগুলা কাহিনী তো ওখানে নেই এই শ্রীলঙ্কায়। তারপরে এখন বৌদ্ধিস্ট, কিন্তু ওখানে মহিলাকে বাইরে খুব কম দেখছি। তারা মহিলারা কাজে নাই। মালদ্বীপে সব মহিলাকে কাজে পেয়েছি, কিন্তু শ্রীলঙ্কায় নেই। কিন্তু শ্রীলঙ্কা আর এই বাংলাদেশ, দুই দেশের মধ্যে পার্থক্য হইলো যে মালদ্বীপের সাথে পার্থক্য হইলো, মালদ্বীপটা যে সমুদ্র থেকে মাত্র 1.5-2 কিলোমিটার, 2 মিটার উপরে, মানে 5-6 ফুট সমুদ্র সমতল থেকে মাত্র 5-6 ফুট উপরে আছে, যে কোনো সময় ডুবে যাইতে পারে, এই বইয়ের মধ্যে আছে। কিন্তু শ্রীলঙ্কা সবচেয়ে উপরে, সমুদ্র থেকে সবচেয়ে উপরে 200-250 মিটার উপরে সে, এবং সেই উপরেও মানুষ আছে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়, যার কারণে প্রচুর আছে, গাছপালা আছে। আর তাদের বিদ্যুৎ, দুই দেশের বিদ্যুৎ এক্সটেন্ডের জন্য গেল না এবং যাবেও না, কারণ তারা সৌর বিদ্যুতের উপরে নির্ভরশীল। মালদ্বীপে তো জলবিদ্যুৎ উৎপাদন করার কোনো সুযোগই নেই, তাদের সৌর বিদ্যুৎ। আর চাহিদাও কম তাদের। তারপরেও তো তার ওই যে দ্বীপ, এক একটা দ্বীপ থেকে কত দূরে দূরে, কিন্তু তার দ্বীপে তো বিদ্যুৎ যাচ্ছে না। এমনি তাদের শ্রীলঙ্কার খাবার দাবার ইত্যাদি। শ্রীলঙ্কায় মুসলিম হোটেল আছে, আবার যেহেতু পর্যটক দেশ, সুতরাং তাদের ওই একই হোটেলে হালাল খাবারও আছে, কারণ বিশ্বের মুসলিম কান্ট্রি থেকেও যায়, গেলেই অনেকে সবাই চায় হালাল খাবার। হালাল খাবার বললে তারা হালাল খাবার দিবে। শ্রীলঙ্কায় নামাজ পড়ার ব্যবস্থা কি অ্যাভেলেবল? হ্যাঁ, শ্রীলঙ্কায় অ্যাভেলেবল নেই, কারণ 7% মধ্যে মানুষ শ্রীলঙ্কায় মুসলিম। সুতরাং মসজিদ পেয়েছি, অনেক দূর দূর মসজিদ পেয়েছি, তো ওখানে আমি মসজিদে যাওয়ার সুযোগ পাই নাই। আসার দিন কলম্বোতে সবচেয়ে পুরাতন যে মসজিদ, লাল মসজিদ, যেটা 1908 সালে প্রতিষ্ঠিত, ওই মসজিদে নামাজ পড়লাম। ওই মসজিদটা একেবারে গিঞ্জি এলাকায়, এবং ওটাও একাধিক মসজিদ, আর মসজিদ নেই, কিন্তু ওইখানেও দেখলাম জুতা বাইরে, অর্থাৎ চোরের কোনো উপদ্রব নাই। আর ওই মসজিদের সামনে 4-5 জন ভিক্ষুক দেখলাম। তাহলে শ্রীলঙ্কা কিছু ভিক্ষুক আছে, খুব কমই আছে, কিন্তু আমাদের যেভাবে ধরে ফেলে। মালিক ভাই, আমরা যেহেতু আমাদের আজকে মূল হচ্ছে পত্রিকার শিরোনাম এবং আমার একটু বিশ্লেষণ, সেদিকে আমরা আসবো সুন্দর করে। যেহেতু সদ্য আপনি ভ্রমণ করে আসলেন দুটি দেশ, অনেক দর্শক আপনারা শ্রীলঙ্কায় গিয়েছেন, মালদ্বীপে গিয়েছেন, কিন্তু আমরা একবারে রিসেন্ট একজন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ফেরত একজন আমাদের বাংলাদেশের এবং সিলেটের শিক্ষক এবং সাংবাদিকতার সাথে এখন জড়িত আছেন, উনি দেখে আসছেন, তার মুখ থেকে আমরা অভিজ্ঞতা শুনলাম। আপনারা যারা যাবেন কিছু অভিজ্ঞতা হয়তো কাজে লাগবে, সেই প্রত্যাশা নেই আমরা ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুরু করছি পত্রিকা। আমি শিরোনাম পড়বো, অতিথির কাছ থেকে আবার আমরা বিশ্লেষণ শুনবো। অনেক অনেক ধন্যবাদ আপনার এই দুইটা দেশের বর্ণনার জন্য। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা সমকাল। সমকালে প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, দুর্ভোগে পানিবন্দী মানুষ, বন্যায় ধসে পড়েছে একমাত্র সম্বল মাটির ঘরটি, তারই মধ্যেই টিকে থাকার চেষ্টা। গতকাল রোববার দুপুর কক্সবাজারে পেকুয়ার ভেলুয়াপাড়া থেকে তোলা একটি ছবি, একটি গরিব পরিবারের একটি বাড়িঘর ভেঙে ঠাই বৃষ্টির মধ্যে এবং বন্যার পানিতে দাঁড়িয়ে আছে। এই ছবিটি এসছে পত্রিকায়। 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, 51 জনের মৃত্যু কয়েকদিনের অবিরাম বৃষ্টি বন্যার কারণে। টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। সব খবরটাই কিন্তু বন্যা এবং বৃষ্টি নিয়েই কিন্তু এই সাইডটা। এদিকে ডান পাশে কবিতা, আজকের সমকাল জাতীয় পত্রিকার মন ভরেনি স্কলনির সতর্ক, ইংল্যান্ডকে নিয়ে খেলার খবর, ইংল্যান্ডের নায়ক বেলিংহাম। দুটি খেলার খবর দিয়েই সমকাল প্রথম পৃষ্ঠাটি শেষ করেছে। সমকালের শেষ পৃষ্ঠায় পড়ছি,
নিজ জেলা থেকে বদলি 433 পুলিশ, নতুন নীতিমালা। আপনাদের জুলাই আন্দোলনের পর থেকে পুলিশ নিয়ে কিন্তু একটা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল। পুলিশ বাহিনী থেকে অনেক লোক এখনো যোগদান করেনি। এখন নতুন সরকার আসার পরে আজকের প্রথম খবরটি যেটা আমরা দেখলাম, নিজ জেলা থেকে বদলি 433 পুলিশ, নতুন নীতিমালা। এসআই, এএসআই, কনস্টেবল পদায়নে নীতিমালা কার্যকর। নিজ জেলার মহানগরী কোনো সদস্যকে পদায়ন নয়। অর্ধ শতাধিক এএসপি থেকে চতুর্থ কর্মকর্তা তালিকায়। আর এটা যেন আইনি প্রক্রিয়ার মধ্যে হয়, যেন কোনোভাবে ওই স্বজনপ্রীতি না হয়, সেই প্রত্যাশা আমাদের রইল। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে, যুক্তরাষ্ট্র ইরান ফের পাল্টাপাল্টি হামলা, হরমুজ বন্ধ ঘোষণা। এই ট্রাম্প কখন কি করে, ট্রাম্প কিন্তু কিছু মানছে না। ইরানও কিন্তু চোখ রাঙিয়ে কথা বলছে, কোন অত্যন্ত জবাব দিচ্ছে সেটা কঠোর ভাবে। মেসিদের কণ্ঠে স্লোগান, ফকল্যান্ড দিওগো। আবারও খেলার খবর। অন্যান্য আরেকটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখের খবর, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আর নেই। বিএনপি সরকারের অস্থায়ী ভাবে তিনি রাষ্ট্রপতি ছিলেন এবং জাতীয় সংসদের স্পিকার ছিলেন। 95 বয়সে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দেশের যে ক্ষতি হলো, এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। তার বিদায়ী আত্মার আমরা মাগফিরাত কামনা করছি এবং পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি আমরা। হামে উৎসর্গ নিয়ে আরো 5 শিশুর মৃত্যু। সরি, শাহবাগের ফুটপাত ও ঢাকা মেডিকেলের পাশে 3 লাশ উদ্ধার। সরি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, দুঃখ প্রকাশ করছি এই জন্য। প্রাথমিক বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী, এগিয়ে মেয়েরা। ইন্টারপোলে ৩২,৯৬৫, সাধারণ ক্যাটাগরিতে ৪৬,২৮১ জন। শীর্ষে ঢাকা, সর্বনিম্নে বান্দরবন। ২০২৬ সাল থেকে বৃত্তির অর্থ দ্বিগুণ করার ঘোষণা। বৃত্তি পরীক্ষা আগামীতে দ্বিগুণ করার একটি ঘোষণা সরকারের আছে। যদিও প্রথম পাতায় অনেক ভালো ভালো খবর আছে, কিন্তু আপনি একজন শিক্ষক এই হিসাবে এই খবরটা দিয়ে আমরা আপনার কাছে বিশ্লেষণ শুনবো। তার আগে এটা পড়েছি, শাহবাগের ফুটপাতে বাঘিনীর ঘরে ফেরা, সুন্দরবনের একটি বাঘের ছবি সহ খবরটি এসছে। সুন্দরবনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়ে আহত হয়েছিল বাঘিনীটি। প্রায় 6 মাস চিকিৎসা দিয়ে সুস্থ করে গতকাল রোববার সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আসলে সুন্দরবনের বাঘ ধরা নিষিদ্ধ আছে, তারপরে ধরা হয়েছে, সেটাকে অবমুক্ত করা হলো। এটা একটা ভালো দিক, মনে হয় আইন শৃঙ্খলা সেখানে বজায় আছে মনে হচ্ছে। মালিক ভাই, আপনি বলেছি একজন শিক্ষক লেখক, আপনি প্রাথমিকে বৃত্তি এবার পরীক্ষা অনেক বছর পর আবার শুরু হলো। মাঝখানে ছিল হচ্ছে সমাপনী পরীক্ষা, সকলেই পরীক্ষা দিত, সেখানে একটা প্রতিযোগিতা ছিল একরকম। এখন সীমিত ছাত্ররা বৃত্তি পরীক্ষা, তাদের প্রতিযোগিতার স্থানটা ছোট হয়ে গেল। ইতিমধ্যে সরকারের ঘোষণা যে আগামী বছর এটাকে দ্বিগুণ করা হবে। সব নিয়ে এই খবরটা টাকাটা দ্বিগুণ করা হবে। তার মানে তখন পরীক্ষার্থীও বাড়বে। বৃত্তির অর্থটা যদি দ্বিগুণ করা হয়, একটা ভালো, বাচ্চাদের জন্য, বাচ্চারা উপকৃত হবে, গার্জিয়ানরা উপকৃত হবে, ছাত্ররা উৎসাহিত হবে। ৭৯,০০০ প্রায় ৮০,০০০ ছাত্রছাত্রী প্রাথমিক বৃত্তি পেয়েছে, এটা ভালো। আর যে সমাপনী পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা আলাদা, এটা একসময় শুধুমাত্র বৃত্তি পরীক্ষা ছিল আমাদের সময়। আমরা যখন ছোট ছিলাম তখন ঐচ্ছিক ভাবে যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও তারা ফর্ম ফিল আপ করো। আর সমাপনীটা ছিল অনেকেই করতো, অনেকেই করতো না, যারা ভালো তারা করতো। পরবর্তী সময়ে সরকার এটাকে আস্তে আস্তে একটু বাইন্ডিং এ নিয়ে আসলো, বললো যে না, 20% ক্লাস 5 এর 20% ছেলে মেয়েকে বৃত্তি পরীক্ষা দিতে হবে। তারপরে করলো কি, প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে বৃত্তির যোগ্যতা সবাই না, যে 20% ছেলে মেয়ের তালিকা পাঠাতো এবং ফি নিজের পকেট থেকে দিয়ে দিত। এরপরে সরকার করলো কি, বললো না, আপনাকে এই বৃত্তি পরীক্ষার যেসব ছেলে মেয়ে অংশগ্রহণ করবেন তাদেরকে 5 নাম্বার পেতে হবে, মিনিমাম 5 নাম্বার পেতে হবে। বৃত্তি পাক না, কিন্তু 5 নাম্বার পেতে হবে, 0 নাম্বার হলে হবে না, অ্যাবসেন্ট থাকতে পারবে না। এইসব ছিল, নিয়ম করা হয়েছিল, করেও তেমন সাফল্য অর্জন করা যায়নি। পরবর্তী সময় সরকার সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমাপনী পরীক্ষা, প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু করলো। শুরু করায় প্রথম বছর কিন্তু ভালো ফলাফল পাওয়া গেছিল, কারণ এই এক উপজেলার খাতা অন্য উপজেলার শিক্ষকরা দেখছে, তো যারা প্রশিক্ষক
তারা তো খাতায় যা পাইছে তার উপরে নাম্বার দিয়েছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এক উপজেলা আর আরেক উপজেলা, 2 উপজেলায় তো প্রাথমিক শিক্ষকই তো, এখন যে ফলাফলের যে দশ দেখা দেয় সবার উপরে তো একটা চাপ আসে, তোমার এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তারা বললো যে তোমার খাতা আমি দেখবো, আমার খাতা তুমি দেখবা, আর সবাইকে পাস করে দাও, এইভাবে নিজের চাকরি বাঁচাও। এইটা করেও তারপরেও সমাপনী পরীক্ষার একটা ছিল যে সব ছেলে মেয়েকে একটু ভালো কোচিং করানো হয়তো। আমি একটু আপনার সাথে একটু শরিক হই। আমি দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা যখন আসে 6 এ ভর্তি হয়, অনেক সময় তারা ঠিক মতো ইংরেজিতে নামটা লিখতে পারতো না, স্কুলে নাম লিখতে পারতো না। ওই জিনিসটার কিন্তু একটা পরিসমাপ্তি হয়েছিল অন্তত পক্ষে। তবে আপনি যেটা তুলে ধরেছেন যে শিক্ষকেরা যদি একে অপরকে সহযোগিতা করে পাশ করে দেয়, এই পদ্ধতিটা কখনোই ছাত্রদের জন্য মঙ্গল হতে পারে না। এইটা করা হয়েছে, এর বিভিন্ন কারণও আছে। একদিকে হলো গ্রামের অনেক অসচেতন গার্জেন আছেন, বাচ্চাদেরকে স্কুলে ঠিক করে দেন না। আবার স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদেরকে অনেক কাজ দিয়ে রাখা হয়েছে, সে তার ওই কাজ নিয়েই তো ব্যস্ত থাকে। এরপরে আমাদের যে 60% মহিলা শিক্ষক আছেন স্কুলে, এটাও একটা আছে, অনেক নেগেটিভ। এইসব মিলাইয়া আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোন বিদ্যালয়ের অবস্থাই ভালো না। আপনার বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি ভালো? আপনি এই যে আপনি যে সময় লেখাপড়া করেন, আমি যে সময় লেখাপড়া করি, তখন এসএসসি তে 7টা বোর্ড ছিল। 7টা বোর্ডে যে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, সে 8টা লেখার পেয়েছে, মানে 8টা বিষয়ে সে 80 নম্বর, 80% নাম্বার পেয়েছে। আর এখন কয়েক হাজার ছেলে মেয়ে পায় 80% নাম্বার, মানে A+, এবং 10 সাবজেক্টেই পায়। অথচ পিএসসি বলতেছে যে তারা যে বিশেষ পরীক্ষা নেয় সেখানে তারা মেধা সম্পন্ন প্রার্থী পাচ্ছে না, দিন দিন মেধা নিচের দিকে যাচ্ছে। অথচ প্রত্যেকটা সাবজেক্টে 90-95 নাম্বার নিয়ে কিন্তু তারা পাস করছে। এই প্রাথমিক বিদ্যালয়ে যে সমাপনী পরীক্ষা, এটা বাদ দেওয়া সরকারের জন্য মনে হয়, আমার মনে হয় খুব ওয়াইজ হয়নি, খুব ওয়াইজ না এটা। এবার আবার যে ওই 8ম শ্রেণীতে আরেকটা শুরু করা হয়েছিল, এটাও আমাদের কোনো বিশেষজ্ঞ বলতে চান না, এই 8ম শ্রেণী পর্যন্ত আমাদের কোনো পরীক্ষারই দরকার নাই, আমরা একমাত্র এসএসসি পরীক্ষা দেবো, এর আগ পর্যন্ত তা। কিন্তু আমাদের তো ওই ইংল্যান্ড আমেরিকা না যে আমরা তাদেরকে পড়াবো, সেইভাবে তো আমাদের এই যে বাইন্ডিংটা থাকার কারণে আমরা একটু পড়াই। যে আমরা দেখেছি আগে যে প্রাথমিক বিদ্যালয়ে ফার্স্ট করে 6 থেকে ভর্তি হয়েছে, সে প্রতি বছর ফার্স্ট করে ক্লাস 9 এ ভর্তি হয়েছে। কেন যায়? প্রি টেস্টে গিয়া 10% ফেল করে, আর টেস্টে গিয়ে দেখা যায় 50% ফেল, 50% এলাও করা হয় না এসএসসি পরীক্ষার জন্য। এইটা রোধ করার জন্য সরকার যে সময় 8ম শ্রেণীতে সমাপনী পরীক্ষা শুরু করলো, এখানে আরেকটা ফাইনাল পরীক্ষা শুরু করলো, এখন দেখা গেল এই মানটা অনেকটা বেড়ে আসছে। এখন আর 9 এ গিয়ে এক টেস্টে গিয়ে আর এত ফেল করে না। কিন্তু আবার এখন আমরা তো এই 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষা এটা নেই। সংবাদ আছে। প্রিয় দর্শক, একজন শিক্ষকের সাথে অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর কথা প্রাথমিক বৃত্তি নিয়ে যে আলোচনা সমালোচনা দুটি করেছেন উনি। আসলেও এটা সরকার যখন যে সরকার আসে চেষ্টা করে যে প্রাথমিক শিক্ষার মানটা কিভাবে বাড়াবে। বিগত সরকারও একটা চেষ্টা চালিয়ে গিয়েছে, এই সরকার আর একটা পদ্ধতিতে আসছে। কন্টেস্ট দেখা যাচ্ছে যে কোনটা ভালো হয় আগামীর জন্য, সেই চেষ্টায় তারা করে যাচ্ছে। আর প্রাথমিক শিক্ষাটার মানকে আরো শক্তিশালী করতে হবে, এই প্রত্যাশা আমাদের রইল। প্রথম পাতায় যেটা আমরা পড়েছি, দুর্ভোগ পানিবন্দী মানুষ। গতকালকে পত্রিকা জোড়ায় খবর ছিল, আজকেও আসছে। টানা বৃষ্টিতে নাকাল রাজধানী, 10.25 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ইত্যাদি ইত্যাদি পানি দুর্ভোগ। এই যে কর্মসূচি, খালকাটা কর্মসূচি হলো, পানি যাতে করে না হয়, তারপরে কিন্তু মহাসড়ক পর্যন্ত প্লাবিত হয়ে বসে আছে আর কি। এই ব্যাপারে আপনার কি পরামর্শ থাকতে পারে বা আপনার আলোচনায় কি আসবে এই খবর? আমাদের দেশটা আয়তনে খুবই ছোট আর জনসংখ্যার দিক থেকে খুব বেশি বড়। এই যে আমার ঢাকাতে যে টানা বৃষ্টিতে নাকাল রাজধানী বেশি, এখন আমাদের মতিঝিলে ঝিল নেই। এখন মতিঝিল তো বাদ দেন, আপনার তো ঢাকা বলতে কি হয়েছে, এখন আমাদের ঢাকায় কয়জন এমপি? 8 জন এমপি। এখন গাজীপুরও ঢাকা, নরসিংদীও ঢাকা, এখন সব আবাসিক এলাকা করে ফেলছেন। যত নিচু ভূমি ছিল সব ভূমিকে আপনি ভরাট করে আবাসিক এলাকা গড়ে তুলতেছেন, তো পানিতে যাবে কোথায়? আসলে আপনার সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, আমাদের সিলেটের জল্লার পারে জল্লার দিকে নেই, এইগুলো একটা প্রধান কারণ। আমি এই যে শ্রীলঙ্কা থেকে আসলাম, শ্রীলঙ্কাতে বিরাট বড় একটা দেশ,
সেই দেশে তো তার যে খালনালা যেগুলা এখনো ইনটেক্ট রেখেছে। ব্রিটিশরা যখন রেল লাইন করে তখন ওই যে পাহাড়ের ভিতরে যে রাস্তা করছিল জি। ওইটা এখনো শ্রীলঙ্কায় আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতেও করছিল, আমাদের এই ভারতেই করছিল, আমরা আসামে ছিল, এখন এগুলো নাই, কেটে ফেলা হয়েছে। তো এখন আপনি পাহাড় কেটে যদি ফেলেন তাহলে তো এই সমস্যা হবে। আমাদের এই যে দুর্যোগে পানিবন্দী মানুষ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে। আপনি এই যে ঢাকাতে আছে ড্যাব, ড্যাব একটা পরিকল্পনা করা হয়েছে, ড্যাবের কি বাস্তবায়ন আছে? বাস্তবায়ন তো নেই। তাহলে পানি কোথায় যাবে? এরপরে আমরা তো লক্ষ লক্ষ মানুষদের শহরবাসী হচ্ছি আর নিচের থেকে পানি উঠাইতেছি। এখন তো ঢাকায় গিফট টিউবের পানি দেয় না, আরেকটা জিনিস গিফট আপনার টিউবের সাথে পানি দেয় না। যোগ আমরা এখন ঢাকা ড্রেনেজ যে ব্যবস্থাটা, এই ড্রেনেজ ব্যবস্থাটা দিয়ে কিন্তু যার যার করে দখল করতে 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 এদিক থেকে ওদিক থেকে দুই দিক থেকে চাপা ড্রেনটা শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা পানিবদ্ধতার কিন্তু বেশি বাড়ছে। ড্রেনে কি হবে? যেখানে আমার খালটা বিরাট খাল যেটা ছিল সেই খাল নাই, আমার ড্রেনে কি করবে? খালের কাছে ড্রেনে করতে পারবে না, কখনোই না। ড্রেন যদি আপনি একবারে সম্পূর্ণ পরিষ্কার রাখেন তারপরেও তো ড্রেনে খালের কাজ করবে। আপনার এই ড্রেনের পানিটা যে পড়তে হতো এক জায়গায়। আপনার এই সিলেট শহরে যেসব খাল ছিল, এইসব খাল কি আছে? না, খাল না। খাল নাই। তো সেই খালের পানিকে ড্রেনে কি করবে? আবার আগে মানুষ ছিল কম শহরে, এখন লক্ষ লক্ষ মানুষ শহরের মধ্যে। হ্যাঁ, শহরে এখন আপনি আগে টিউবওয়েল 50-60 ফুট নিচে গেলে টিউবওয়েল থেকে পানি উঠতো অটোমেটিক, সারাদিনে এমনি পানি পড়তো। এখন 500, 600, 1000 ফুট নিচে থেকেও আমরা 1200-1500 ফুট পর্যন্ত পানি পাচ্ছে না। ঢাকায় তো পানি পাওয়া যাচ্ছে না, ঢাকায় তো এখন খাবার পানি আনা হচ্ছে পদ্মা থেকে, মেঘনার থেকে পানি আনা হচ্ছে। তাহলে তো এখন তো মেঘনা তো শুকিয়ে যাবে এক সময়। আপনাকে পরিকল্পনা করতে হবে, ভূগর্ভস্থ পানি যত কম উত্তোলন করবেন তত আপনার পানির স্তর নিচে নামবে কম। আবার খালনালা যত ভরাট করবেন তত আপনার প্রাকৃতিক দুর্যোগ বাড়বে। এই তো শ্রীলঙ্কা বিরাট পাহাড়, কিন্তু তার এই বিরাট পাহাড়ের পাদদেশে সে বেশি কাটে না, সামান্য কেটে যাতে পাহাড় ধ্বংস না হয় এবং আমার কাজ চলে, এইভাবে করতে পরিকল্পিত। এবং এই যে এই শ্রীলঙ্কাতে আমাদের আদম আলাইহিসসালামকে আল্লাহ এখানে পাঠিয়েছিলেন, আদম হিল সেখানে আছে, তার পায়ের ছাপ এখানে আছে। তো তার মানে এই পৃথিবীর একেবারে আদি থেকে শ্রীলঙ্কার পরিচিতি আছে, সেটা অবস্থান আছে। আমাদের দেশ তো আগে ছিল আদি আমলা ছিল না, এটা তো বেশি উঠছে সমুদ্র থেকে, কিন্তু শ্রীলঙ্কা দেখা যাচ্ছে ওখানে আসছিল। তাইলে এই শৃঙ্খলা তো এখনো অক্ষত আছে, ওই আদম হিল তো এখনো অক্ষত আছে, প্রায় 500 ফুট উপরে এখানে মানুষ উঠে। আবার দেখেন এই আদম হিল, আমরা মুসলমানরা বলি আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন, এটা খ্রিস্টানরাও বিশ্বাস করে। আবার এই যে বৌদ্ধ ধর্মের যিনি মহামুনি গৌতম বুদ্ধ, তারা বলে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। আবার হিন্দুরাও দাবি করে তাদেরও এই পায়ের ছাপকে তাদের দেশে এই 4 ধর্মাবলম্বী দাবি করতেছে, অথচ এখানে মারামারি নেই, বাঙ্গাবাঙ্গি নেই, কিছুই নেই, যে যা তার ধর্ম মতে বিশ্বাস করে শেষ পালন করতেছে। ওটাই প্রকৃতপক্ষে সম্প্রীতি। হ্যাঁ, কিন্তু আমাদের হইলে কি হইতো? মারামারি কাটাকাটি, বাঙ্গাবাঙ্গি শুরু হয়ে যেত। আমাদের দেশ ছিল, ভারতে তো এরকম হচ্ছে। মালিক ভাই, আমরা শেষ করি, আমি যেহেতু সময় একবারে কম, আমাদের হাতে আছে সিলেটের স্থানীয় দৈনিক সিলেটের ডাক পড়বো, তারপর আবারও অতিথির কাছে আমরা ফিরে আসবো খবর বিশ্লেষণের জন্য। ভারত কি জুলাই আসামিদের নিরাপদ আস্তানা? প্রশ্নবোধক। বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল 35 কোটি টাকা, সংসদে অর্থমন্ত্রী এটা সংসদে বলেছেন। এটা তো হিসাব নিকাশের ব্যাপার, সেটা আগামীতে আমরা জানতে পারবো প্রকৃত কথাটা কতটুকু বাস্তবসম্পন্ন। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার। মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা, সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। অতিরিক্ত সময় পেলে সুইসদের হারিয়ে সেমিতে অতিরিক্ত সময়ের গোলে সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা। একটু খেলাটা অত্যন্ত দর্শনীয় ছিল। প্রথমে ছিল ড্র, তারপরে অতিরিক্ত সময়ে যে কিন্তু মেসি এই কাজটা শেষ করেছে। অভিনন্দন মেসিকে। প্রতারণার অভিযোগ, ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে প্রবাসী নারী আটক।
সিলেটে সাংবাদিক তুরাব হত্যার বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান। শিক্ষা অনুরাগী ও শিল্প উদ্যোক্তা মনিরুদ্দিন আহমদ আর নেই। দক্ষিণ সুরমা প্রখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজের আদলে করেছিলেন। এটাই কিন্তু প্রথম উনি ক্যাডেট কলেজ প্রাইভেট করেছিলেন। তার মাগফিরাত কামনা করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। একজন শিক্ষাবিদকে আমরা হারালাম। ঢাকায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজনের। পরীক্ষা দিতে, সরকারি চাকরিতে পরীক্ষা দিতে আসার পথে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে প্রয়োজনীয় সব কার্যক্রম চলছে। আব্দুল কাইম চৌধুরী, আমাদের সিসি প্রশাসক। সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠায় আসছি অন্যান্য খবরের জন্য। শেষ পৃষ্ঠায় স্মরণ সভায় বক্তারা পাঠ্যপুস্তকে কবি লায়লা রাগিবের কবিতা অন্তর্ভুক্তির দাবি। তিনি ছিলেন উচ্চমর্গের বিদগ্ধ কবি। ভিসি ডক্টর জিয়াউর রহমান চৌধুরী, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, একসময় সিলেট ওসমানী মেডিকেলের প্রিন্সিপাল ছিলেন। কবি লায়লা রাগিবের কবিতা অন্তর্ভুক্তির দাবি করেছেন তার বক্তব্যে। হবিগঞ্জে বন্যা দুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি। 19 জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। চট্টগ্রামে বন্যায় 50 জনের মৃত্যু, 4000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। ঢাকায় বৈরী আবহাওয়া। সিলেটে ইউএস বাংলার আন্তর্জাতিক ফ্লাইটের 3 ঘন্টা সফটওয়্যার। বন্যা। সিলেটের 3 জেলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের দায়িত্বে বিজিবি। আমরা জুলাই যোদ্ধা। সিলেট জেলা ও উপদেষ্টা কমিটি গঠন। আমরা জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন, তার উপদেষ্টা কমিটি গঠন। বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় আইনজীবীদের সোচ্চার হতে হবে। মোহাম্মদ ফখরুল ইসলাম, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ ও সদস্য, সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম। দোয়ারা বাজারে অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ, ব্যাপক অনিয়ম অভিযোগ। এই ছিল মোটামুটি। আরেকটি খবর পড়েই আমি অতিথির কাছে আসব। লিডিং ইউনিভার্সিটিতে সেই সিই বিভাগের নবীন বরণ উৎসব। সমাজের অবকাঠামো উন্নয়নে দক্ষ ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন ভিসি। এই নিয়ে আমরা আজকে সিলেটের ডাকের খবর প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা পড়ে শোনালাম। কোনটা দিয়ে শুরু করবেন? খেলার খবর একটা অত্যন্ত এগুলো খবর নাই, দিকে আসি আর কি। আমরা খেলার খবরে যাই। আমি খেলার খবরের প্রথমেই যাচ্ছি মালদ্বীপে। যাচ্ছিল। মালদ্বীপে তো সারা বিশ্বের পর্যটকরা আছে। ওখানে ওই তাদের বাড়িঘরের চাইতে, আবাসিক বাসস্থানের চাইতে তাদের হোটেল বেশি। তাদের হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আছে। ওখানে তারা স্ক্রিন বা টেলিভিশন দেখেছে, বা সাগরের পারে সমুদ্রের তারা পুরো মালদ্বীপটা সমুদ্র তীরবর্তী খেলা দেখার সুন্দর পরিবেশ ওখানে তৈরি করছে। কিন্তু সারা দেশে একটা ব্যানার নেই, কারণ ব্যানার করতে হবে তো ব্যক্তিগত করতে হবে। তার কোনো ব্যক্তিগত কেউ কোন ব্যানার করে না। উল্লাস ঠিক আছে, হ্যাঁ, না, তার উল্লাসটা হইলো তার একটা খরচ। এই যে স্কিম দিছে, এটা তার ব্যবসায়িক কারণে দিয়েছে, যে বিশ্বের পর্যটকরা আসছে, তারা দেখবে, তাদের মধ্যে যদি কেউ খেলা দেখে, তার বসে দেখলো, টেলিভিশনে তার অনুষ্ঠান আছে দেখলো, যার ইচ্ছা খেলা দেখলো, যার ইচ্ছা সাগরের ঢেউ দেখলো, তার একটা ব্যবস্থা রাখছে সুন্দর। কিন্তু তারা খেলা নিয়ে তো মাতামাতিতে নাই, থাকলে তার ব্যানার থাকতো, যেভাবে আমাদের ব্যানার থাকে। আসলাম শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা কিন্তু ওই যে কিসে খুব চ্যাম্পিয়ন ক্রিকেটে, কিন্তু শ্রীলঙ্কায় টেলিভিশনেও খেলা নাই এবং কোনো কথাবার্তাও নাই। কেউ কোনো কথাও বলছে না ফুটবল নিয়ে, এবং কোনো ব্যানার টানার নেই। সারা দেশ তো ঘুরলাম, কয়েকটা জেলা ঘুরলাম, এখানে তার এয়ারপোর্ট যে গেলাম আসলাম, কোনো ইয়ে নাই। অথচ আমাদের দেশে এত মাতামাতি, আমাদের দেশে 18 কোটির উপরে লোকসংখ্যা। আমাদের এই আর্জেন্টিনার সমর্থক হবে 10 কোটি, ব্রাজিলের সমর্থক হবে 10 কোটি, আর কেপ বাদরের লোকসংখ্যা মাত্র 5 লক্ষ। সেই কেপ বাদরে বিশ্বকাপে খেলছে আসিয়া, সেকেন্ড রাউন্ড উঠছে। এই যে আর্জেন্টিনার লোকসংখ্যা কত? আমাদের যে সমর্থক আছে, সমর্থকের সাইড বাদে একবার লোকসংখ্যা তার নাই আর্জেন্টিনায়। তারা আর্জেন্টিনা এসে দাপটের সাথে খেলতেছে, আর আমরা এখানে মিছিল করতেছি, আর লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি আমাদের এই খেলা দেখার জন্য, আর মেসির দলের জন্য আমরা মারামারি করতেছি, জীবন বিসর্জন দিচ্ছি। কেউ কেউ আবার ওই যে বিদ্যুতে
ইয়ে লাগাই থেকে বিদ্যুৎ হয়ে যে মারা বিদ্যুৎ যাচ্ছে। হয়ে মারা যাচ্ছে ওই যে বেড়াখানাই থেকে। ব্যানার টাকা থেকে। আমরা যদি সবাই মিলে আমরা যদি বলতাম যে ঠিক আছে আমরা এইবার মেসির খেলা দেখলাম, আর্জেন্টিনা খেলা দেখলাম, ব্রাজিলের খেলা দেখলাম, আর আমরা ব্রাজিল হব, আমরা মেসি হব, হ্যাঁ, আমরা সেই চেষ্টা করতাম, কি আমাদের কি সেই চেষ্টা আছে? আমাদের তো সেই চেষ্টা নেই। সুন্দর একটা যদি চেষ্টা করা হবে তাহলে 20 কোটি মানুষের চেষ্টা কি একটা টিম বের করা সম্ভব না? যাব সুন্দর একটি আপনার দিক। তাহলে আমি বলবো যে আমাদের যে দর্শক যারা আছেন, আপনারা খেলা দেখেন, আপনারা খেলা প্রেমিক, ফুটবল প্রেমিক, আমাদের তো জাতীয় খেলা ছিল ফুটবল, আমাদের সেই ফুটবল খেলাটাকে আপনারা তৃণমূল পর্যায়ে তুলে আনেন, আপনারা আমাদের বাচ্চাদেরকে সেই খেলা দেখান। মেসির আর্জেন্টিনা আর এই যে কি জার্সি আর তার দিয়ে আমি ব্যানার দিয়ে কি করবো? আমার ব্যানারকে নিয়ে দেখতে হবে। ভালো একটা সাজেশন আসছে, নীতিগত দিক নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু আনন্দ উল্লাসের মূল্য অন্যরকম একটা। আমাদের দেহে তো সেই পর্যায়ে এখনো যায়নি। না না, আমরা সেই পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু আমাদের কোনো চেষ্টাই নেই, আছে নাকি? কোনো চেষ্টাই নেই। আজকের অতিথির বক্তব্য হচ্ছে খেলার উল্লাস থাকবে ঠিকই, কিন্তু আমরা ফুটবল খেলবো বিশ্বকাপে, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, এই প্রত্যাশাটাই ব্যক্ত করেছেন। আমিও আপনার সাথে এই ব্যাপারে একমত আছি। তবে একটা কথা, ওই যে মানে ইচ্ছা, আনন্দ ইত্যাদির কোনো মূল্যায়ন করা যায় না। আমাদের দেশ যখন খেলবে তখন হয়তো আর এক রকম আমরা চেহারা দেখবো। আমাদের শিক্ষা অনুরাগী, আপনি একজন শিক্ষক হিসাবে উনি একজন বেসরকারি ভাবে একটি ক্যাডেট কলেজের মতো আদলে কলেজ করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান মনোরঞ্জন চৌধুরী নিয়ে আমি পড়েছি, তার সম্পর্কে কিছু বলার। আমরা তো তার রুহের মাগফিরাত কামনা করব, তার প্রতিষ্ঠানটার জন্য টিকে থাকে, সেই যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে। ঠিক আছে। আসলে এই যে ঢাকায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো, হ্যাঁ, এইটা এর কারণটা হলো সম্ভাবনা, এর কারণ হইলো কি, এই তো আমি যে আপনারা যে ওই দেশগুলো ভালো লাগলো কেন, আমি দেখলাম, আমি যখন রাস্তা ক্রসিং করছি তখন আমি দেখলাম যে গাড়ি আসতেছে, আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ইশারা দিচ্ছে আমি আগে যাওয়ার জন্য, রাস্তা ক্রস করার জন্য। চমৎকার চমৎকার উদাহরণ। এই ঘটনা আমি কয়েকবার ঘটাইছি, দেখলাম না গাড়ি থেমে যায়। এখন আমি যেটা পরে জানলাম যে এটা থামে কেন, থামার কারণ হলো তাদের সরকারের নির্দেশনা যে আগে পথচারীকে দিতে হবে, তুমি থামো, তুমি না থামলে সিসি ক্যামেরা তোমাকে দেখতেছে, এটা ফাইন করা হবে। আমি এই যে মালদ্বীপের যে হোটেলে ছিলাম, এই হোটেলের ড্রাইভার ছিল ইন্ডিয়ান, তো সে এয়ারপোর্ট থেকে হোটেলে আসতেছে, তো রাস্তা তো মালদ্বীপের রাস্তা তো একেবারে খালি, তারপরেও এই সময় সে যখন আসে তখন আরো খালি, সে বেখাল হয়ে গেছে, যে রাস্তা খালি দেখে বেখাল হয়ে গেছে, ওখানে যে স্পিড লিমিট কত এটা আর খেয়াল করে নাই, সে খালি আসছে, হোটেলে আসা পৌঁছতে না পৌঁছতে তার মোবাইলে চলে আসছে তার নামে ফাইন। সে দুঃখ প্রকাশ করতেছে যে একটা ফাইন হইলো আমার ভুলের কারণে, রাস্তা খালি দেখে আমি আনমনা হয়ে গেছিলাম, আর এখানে জ্বলন্ত উদাহরণ। এইসব কারণে ওখানে ইয়ে হচ্ছে না, কি হচ্ছে না, এই ধরনের দুর্ঘটনা ঘটছে না। আর আমাদের দেশে তো চালকের যে ডানে বামে কোন দিকে কে যে ওভারটেক করবে আর কার আগে যে কে যাবে কোনো ঠিক নাই, মানুষের কখনো মূল্য দেওয়া হয় না, আগে যাওয়ার উদ্দেশ্যে পিছিয়ে চলে যাচ্ছে। এটার সমাধান একমাত্র সরকার করতে পারে, যদি সরকারের সদিচ্ছা থাকে। কয়েকটা জায়গায় যদি সরকার সিসি ক্যামেরা বসিয়ে মনিটরিং করে এবং ফাইন করা শুরু করে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। কারণ একজন ড্রাইভারে যখন সে যত টাকা টিপ দেয় তার চাইতে যদি বেশি জরিমানা গুনতে হয়, তাহলে সে কি আর এটা করবে? সুন্দর উদাহরণটা আপনি ভালো একটা এক্সাম্পল। আমরা চাই না আর কোনো শিক্ষার্থী, পরীক্ষার্থী বা এরকম একজন সম্ভাবনায় যুবক যুবতীরা যেন রাস্তাঘাটে পথচারী অবস্থায় কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, সেই প্রত্যাশা আমাদের রইল। তারপর যদি এই আত্মার প্রতি আমাদের সমবেদনা থাকলে তিনি যেন জান্নাতবাসী হয়। আসলে মালিক ভাই, নিরাপদ সড়ক চাই বলে ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী মারা যাওয়ার পর একটি সংগঠন করেছে, এই সংগঠন অনেকটা এগিয়ে গেছে, আন্দোলন সরকারি পৃষ্ঠপোষকতা সেইভাবে না পাওয়ার কারণে কিন্তু এই সংগঠনটা কিন্তু সেভাবে এখনো চলতে পারছে না, এখন তো আর নাই, অবস্থিতই নাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। সুন্দর বিশ্লেষণ করলেন। আজকে যেহেতু আজকের অতিথি আমাদের নিয়মিত অতিথি, উনি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ পার্শ্ববর্তী দুটি দেশ, কোন ইউরোপের দেশও না, একবার আমাদের এশিয়ার দেশ দুটি সফর করে এসেছেন।
তার বাস্তব অভিজ্ঞতা বর্ণনা করলেন, পাশাপাশি আজকের খবরের সাথে তার অনেক মিল দিয়েও কোন খবর বিশ্লেষণ করেছেন যে ঢাকায় পরীক্ষা দিতে বাড়ি ফেরা হলো না জকিগঞ্জের রাজধানী, তার কি কারণ কি এবং এটার প্রতিকার কি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন অতিথি আব্দুল মালিক ভাই। আপনাকে অনেক কৃতজ্ঞতা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরিশেষে আবারও আজকে আমাদের সঞ্চালনে সম্প্রচারে সহযোগিতা করলেন পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী রোটারিয়ান সাংবাদিক রহিম ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।